নমস্কার, বাংলা স্পেয়ারে আপনাদের স্বাগত জানাচ্ছি। দেখুন, ঠিক ভোটের প্রাক মুহূর্তে এখন পশ্চিমবঙ্গে যেটা ঘটছে সেটা হলো পরস্পরকে চমকানির পালা। এবং এই খেলাতে তৃণমূল যেহেতু সাংগঠনিকভাবে অনেক বেশি শক্তিশালী, অতএব তারা এগিয়ে আছে। আর বিজেপির যেহেতু সেই সাংগঠনিক শক্তি এখনও তারা সঞ্চয় করতে পারেনি, অতএব কোথাও যেন মনে হচ্ছে যে তারা এই ভয় দেখানোর খেলায় বা ভয় আটকানোর খেলায় বিশেষ একটা এগোতে পারছে না। এখন একটা খবর পেলাম, সেটা শুনে আমি তাজ্জব হয়ে গেছি। আগামীকাল দক্ষিণ কলকাতার একটি কেন্দ্রের একজন প্রার্থী, বিজেপি প্রার্থী, তার এই দক্ষিণ কলকাতারই একটা খুব নামকরা বড়লোকের বহুতল আবাসনে সেখানকার বাসিন্দাদের সঙ্গে ইংরেজিতে যাকে বলে মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠান একটা করার কথা। আমি শুনতে পেলাম ওই বহুতলের বাসিন্দাদের কেউ তাদের নিজেদের নামে তাদেরই কমিউনিটি হল বুক করতে রাজি হচ্ছেন না। শেষ পর্যন্ত একজন ব্যবসায়ী মানুষ সাহস করে এই কাজটা করেছেন। কিন্তু প্রশ্নটা হলো, বহুতলের বাসিন্দারা তাদেরই কমিউনিটি হল নিজের নামে বুক করতে যদি ভয় পান, তাহলে ভয়ের বাতাবরণটা কতটা প্রায় চরাচর ব্যাপ্ত হয়ে যাওয়ার মতো ছড়িয়ে পড়েছে, এটা সহজেই অনুমেয়। দেখুন, এই যে আজকে কলকাতার বিবিধ জায়গায় বিবিধ এজেন্সি হঠাৎ করে একেবারে বর্গিহানার মতো বিভিন্ন জায়গায় খানা তল্লাশি করছে, কোথাও ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, কোথাও এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, এগুলোর আদৌ কোনো গুরুত্ব আছে বলে আমার মনে হয় না। আর ভোটের আগে এটা হয়ে দাঁড়িয়েছে একটা সিজনাল ভয় দেখানোর খেলা। এবং যেহেতু প্রতি বছর ভোটের আগে একই ঘটনা ঘটে, অতএব আমি জানি না কেন এই ধরনের অ্যাক্টিভিটির যে কোনো সুফল হয় না, উল্টো দিকে হিতে বিপরীত হয়। সেটা কেন দিল্লির কেন্দ্রীয় সরকার বুঝতে পারে না। দেখুন, যাদের বিরুদ্ধে বা যাদের বাড়িতে বা অফিসে তল্লাশি অভিযান চলেছে বা চলছে, আগামীকাল হয়তো আরও কারোর বাড়িতে হবে, তাদের নাম আমি নেব না। তর্কের খাতিরে যদি ধরেও নিই যেটা সবাই কোনো না কোনো দোষে অভিযুক্ত, তাহলেও মূল প্রশ্নটা তাদের দোষ কার কতটা সেটা অবশ্যই নয়। প্রশ্নটা হলো, ভোটের 5-7 দিন আগে হঠাৎ করে কোমর বেঁধে এই ধরনের হানা দেওয়ার প্রয়োজনটা কি? সত্যিই যদি এরা দোষ করে থাকেন, তাহলে এই যে নতুন বছর 2026-এর এপ্রিলের 16 তারিখ পর্যন্ত অপেক্ষা করাটা কি খুব জরুরি ছিল? কাজটা কি মার্চে করা যেত না? ফেব্রুয়ারিতে করা যেত না? জানুয়ারিতে করা যেত না? অবশ্যই যেত বলে আমার মনে হয়। কিন্তু তারা জমিয়ে রাখছিলেন ঠিক এই সময় এই একটা আইটি আসছে, ইডি আসছে, সিবিআই আসছে, এইরকম একটা ত্রাসের বাতাবরণ তৈরি করবেন বলে। কিন্তু
যেহেতু বারবার বারবার বঙ্গবাসী এই চিত্র দেখেছে, ফলে এর কার্যকারিতা নিয়ে কারুর মনে আর কোনো রকম সন্দেহ নেই। সবাই জানে যে এটা একটু ভোটের আগে একটা বিশেষ দলের লোকজনকে একটু চমকে দেওয়া, নাড়িয়ে দেওয়া, তাদেরকে বিব্রত করা, ভোটের কাজে তারা যাতে সম্পূর্ণ সময় নিয়োগ করতে না পারেন তার ব্যবস্থা করা, ইত্যাদি এবং ইত্যাদি। এতে কোনো কাজ হয় বলে আমি বিশ্বাস করি না, কেননা শেষ পর্যন্ত দেখা যায় যে এই সব তদন্তের ফল মহাশূন্যে গিয়ে বিলীন হয়ে গেছে। অন্যদিকে বিজেপির সব নেতাদের মধ্যে একমাত্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেই দেখছি এবার বেশ যুদ্ধংদেহী মেজাজে আছে। তিনি বলছেন, তৃণমূল গুন্ডাদের সাবধান করে দিয়ে বলছেন, 23 তারিখ খবরদার বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করবেন না, কেননা যদি বেরোন তাহলে 4 মের পর পরিণতি কী হবে আমি তার গ্যারেন্টি দিতে পারছি না, বা এই জাতীয় কোনো কথা। কখনো বলছেন এই সব দাগি অপরাধীদের উপর থেকে ঝুলিয়ে তাদেরকে এমন উত্তম মধ্যম দেওয়া হবে যে তারা বুঝবে কত ধানে কত চাল। এগুলো আমি জানি না এতে কর্মীদের মনোবল চাঙ্গা হয় কিনা, কিন্তু ভয়, ভীতি, ওরে বাবা টিএমসির বিরুদ্ধে ভোটে দাঁড়ানো কাউকে আমার বাড়ির দরজাটা খুলে দেব, তিনি যদি জনসংযোগ করতে আসেন তাহলেও, তারপর যদি এই খবরটা 5 কান হয়ে যায় আর টিএমসি যেতে, তাহলে তো আমার কপালে প্রচুর দুঃখ আছে। দেখুন, এই যে ইনস্ট্রুমেন্ট, ফিয়ার অ্যাজ অ্যান ইনস্ট্রুমেন্ট, এটা রাজনীতিতে খুবই একটা এফেক্টিভ মেথড, এবং কম বেশি সব রাজনৈতিক দলই এই ভীতি প্রদর্শনকে রাষ্ট্র পরিচালনার একটা খুব গুরুত্বপূর্ণ অংশ হিসেবে মনে করে। সিপিএম জমানাতেও একইভাবে আমরা মানুষকে সন্ত্রস্ত দেখতাম, বিশেষ করে সেই সব জেলায় যেখানে সিপিএমের অত্যাচার ছিল দৈনন্দিন ঘটনা। কিন্তু আশ্চর্যের বিষয়, 15 বছর পার হয়ে যাওয়া একটা অপদার্থ সরকারের এই 2 পয়সা 4 পয়সা 6 পয়সার নেতাদের বহুতল বাড়ির বাসিন্দারা যদি ভয় পান, তাহলে বিষয়টা আর খুব লঘু থাকে না। সেজন্যই আমার মনে হলো যে এই বিষয়টা নিয়েই আজকে আমি কথা বলবো। এই দিন 2 আগে বহরমপুরে অধীর চৌধুরীর সঙ্গে আমি কথা বলছিলাম। অধীরের মতো ক্যান্ডিডেট বহরমপুর শহরে বসে আমাকে বলছেন যে এই তৃণমূলীরা যেসব পাড়ায় কংগ্রেসের খুব প্রভাব আছে, সেখানে গিয়ে ঘরে ঘরে মানুষকে চমকাচ্ছে। কাউকে বলছে ভোট দিতে যাবেন না, আর যদি যান তাহলে জোড়া ফুল ছাড়া আর কাউকে ভোট দেওয়া যাবে না। আবার অন্য জায়গায় গিয়ে বলছে আপনি কাকে ভোট দেবেন, আমাদের গোপন ক্যামেরা থাকবে সব বুথে, আমরা তা জেনে যাব, আর একবার জেনে গেলে
আপনি যদি উল্টো দিকে কারুর হয়ে ভোট দেন তাহলে আপনার পরিণতি কী হবে বুঝতে পারছেন? অধীরের বিশ্বাস সাধারণ মানুষ, ছাপোষা গেরস্থ, দিন আনি দিন খাই করা মজদুর, এদের কাছে কিন্তু এই চমকানিগুলো যে আদতে মিথ্যা সেটা অত সহজে প্রকট হয় না। তাহলে বহরমপুরের বুকে অধীরের চ্যালেঞ্জার যদি গলিতে গলিতে ঢুকে বাহিনী পাঠিয়ে এই ধরনের চমকানি দিতে থাকেন, তাহলে ধরে নিতে হবে এটা গোটা রাজ্যেরই একরকম ব্যাধি। তাহলে এক্ষেত্রে এফেক্টিভ ইন্টারভেনশন করতে পারে কে? আমার মতে একমাত্র নির্বাচন কমিশন। এবং সেই ব্যাপারে কিন্তু এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত অথবা এমন কিছু চোখে পড়েনি যেটা দেখে ভোটাররা, সন্ত্রস্ত ভোটাররা বিশেষ করে আশ্বস্ত হতে পারে। আমি আজকে শুনলাম নির্বাচন কমিশনের পক্ষ থেকে সিএপিএফকে বলা হয়েছে যে আপনারা প্রতিটি জনপদে ঘুরে ঘুরে মাইকিং করুন, এবং সেই মাইকিংয়ে ঠিক কী বলা হবে সেটাও নাকি চূড়ান্ত হয়ে গেছে। যতটুকু আমি জানতে পেরেছি বলা হবে নিজের ভোট নিজে দিন, নির্ভয় ভোট দিন, সকাল সকাল ভোট দিন, আর কেউ যদি আপনাকে ভয় দেখায় বা আটকানোর চেষ্টা করে সঙ্গে সঙ্গে আমাদের জানান। আমার মনে হয় আজকে 16 তারিখ হয়ে গেল, 17 তারিখ, 18, 19, 20, 21, হয়তো 22 তারিখটাও নির্বাচন কমিশন পাবে। 152টা কেন্দ্রে এই 5 দিনে তারা কত জায়গায় পৌঁছতে পারবে তাদের সিএপিএফ, এবং এই ঘোষণা কোন বিন্দু পর্যন্ত ছড়াবে সেটা তো শুরু না হলে আমরা কেউ কিছু বুঝতেই পারছি না। কিন্তু এছাড়া সাধারণ মানুষের মন থেকে ভয় মোচনের কোনো রাস্তা আছে বলে আমার অন্তত জানা নেই। কেননা শাসক তার 20 দাঁত দেখাবেই। যদিও আজকে মুখ্যমন্ত্রী বলেছেন বিজেপির 20 দাঁত তিনি ভেঙে দেবেন, বলেননি শিলনোড়া দিয়ে না শাবল দিয়ে না হাতুড়ি দিয়ে, সেটা বলেননি। কিন্তু এই ধরনের গাজোয়ারি মনোভাবের প্রতিষেধক হিসেবে একমাত্র কাজ করতে পারে কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় বাহিনীকে এই কাজে নিযুক্ত করতে পারে নির্বাচন কমিশন। যদি তারা সত্যিই আজ বা কাল থেকে এই কাজটা শুরু করে তাহলে মানুষ কিছুটা হলেও আশ্বস্ত হবে। আসলে একটা সময় ছিল যখন ভোটের পর ভোটে, আমরা তখন আনন্দবাজারে কাজ করি, যখনই ভোট আসতো আমরা বেশ উদাসীন বোধ করতাম, কেননা ভোটের ফলাফলটা কী হবে সেটা আমাদের জানা ছিল। 1977 সালে বামফ্রন্ট একবার ক্ষমতায় আসার পরে 82 বলুন, 87 বলুন, 91 বলুন, 96 বলুন, 2001, 2006, প্রত্যেকটা ভোটেই যে বামফ্রন্ট জিতবে সেটা তার জন্য কোনো সেফালজিস্টের প্রয়োজন হতো না। এখন আশ্চর্যভাবে তৃণমূল কংগ্রেস যে হারতে পারে
হারা সম্ভব বা হারতে চলেছে, এই চেতনাটা এখনো পর্যন্ত মানুষের মনে সেভাবে সুগ্রথিত হয়নি। একবার যদি মানুষ এ ব্যাপারে নিঃসন্দিগ্ধ হতে পারত যে এইসব ফুটো মাস্তানি দিয়ে আমাদের কিছু করা যাবে না, 4 তারিখের পর এরা কোথায় থাকে তার ঠিক নেই, আর আমাদের হিসেব কি নেবে, একমাত্র সেই ধরনের অ্যাটমসফিয়ারে সম্পূর্ণ ভীতিহীন অবাধ নির্বাচন সম্ভব। নির্বাচন কমিশন নিশ্চয়ই একথা জানেন যে তৃণমূল কংগ্রেস ওই 4 তারিখে ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত, আবার বলছি 4 তারিখ ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত যেভাবে পারবে, যতভাবে পারবে বাধা দেওয়ার, কোথাও বাধা দেওয়ার, কোথাও দাদাগিরি করার, কোথাও তদূর্ধ্বে কোনো কিছু করার চেষ্টা করে যাবেই। এই দেখলেন তো পোস্টাল ব্যালট, সরকারি কর্মচারীদের পোস্টাল ব্যালট নিয়ে কি কাণ্ডটা হলো। আমরা দেখলাম যে যারা ভোটকর্মী তাদের কথা ছিল তারা ট্রেনিংও নেবেন, আবার সঙ্গে সঙ্গে ওই যাকে বলে পোস্টাল ব্যালট নিজেরাই সেখানে স্ট্যাম্প মেরে বাক্সে ঢুকিয়ে দেবে। বহু জায়গায় দেখা গেল ব্যালট পেপারই আসেনি, অনেক জায়গায় দেখা গেল প্রসেসটা এমনভাবে বিলম্বিত করে দেওয়া হচ্ছে যে ভোটকর্মীরা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়ানোর পর বিরক্ত হয়ে অথবা ক্লান্ত হয়ে যে যার মতো বাড়ি ফিরে যাচ্ছে। সুতরাং এত কাতারে কাতারে বদলি হওয়ার পরেও পশ্চিমবঙ্গের পুলিশ এবং আমলাতন্ত্রে এমন অনেক মানুষ রয়ে গেছেন যারা সক্রিয়ভাবে অথবা পরোক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার টিকিয়ে রাখার জন্য একেবারে শেষ বিন্দু পর্যন্ত চেষ্টা করে যাবেন। সুতরাং সেই অর্থে যদি দেখেন তাহলে পশ্চিমবঙ্গের লড়াইটা তৃণমূল বনাম বিজেপির যতটা নয়, বা তৃণমূল বনাম সিপিএম বা কংগ্রেসের যতটা নয়, তার চেয়ে অনেক বেশি তৃণমূল বনাম নির্বাচন কমিশনের। এখনো পর্যন্ত নির্বাচন কমিশন তারা ভুল ভ্রান্তি অনেক করেছেন। দিল্লিতে বসে এই জ্ঞানেশ কুমার অনেক এমন সিদ্ধান্ত নিয়েছেন যার ফলে আজকে পশ্চিমবঙ্গের মানুষের এই হয়রানি হচ্ছে। সবই ঠিক, তবু অন্যান্য বারের তুলনায় এবার নির্বাচন কমিশন আপ্রাণ চেষ্টা করছে অন্য কিছু করতে নয়, পশ্চিমবঙ্গে একটা স্বাভাবিক অবাধ শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে। কিন্তু নির্বাচন কমিশনের তো নিজস্ব কোনো কর্মচারী নেই, তাদেরকে রাজ্য কর্মচারীদের উপরেই নির্ভর করতে হয় সব কাজের জন্য। একমাত্র ল অ্যান্ড অর্ডারের ক্ষেত্রে তারা কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করতে পারেন। ফলে এক্ষেত্রেও নির্বাচন কমিশন কিছুটা পঙ্গু, কেননা যে রাজ্য সরকার কর্মচারীদের তারা নিয়োগ করেছেন তারা ভিতরে ভিতরে কার হয়ে কাজ করছেন, দিদির হয়ে না কমিশনের হয়ে, সেটা তো কেউ জানে না। সুতরাং শেষ পর্যন্ত ওই কেন্দ্রীয় বাহিনী বনাম তৃণমূল কংগ্রেসের লড়াইয়ে ভোট পর্যবেসিত হয়ে যেতে পারে বলে আমার আশঙ্কা।
ইতিমধ্যেই কয়েক জায়গায় দেখছি যে কেন্দ্রীয় বাহিনী বেশ তৎপর হয়ে দুর্বৃত্ত দমনের কাজ করছে, এবং যেখানে চড়চাপ্পড় মারছে কিংবা লোককে লাঠিচার্জ করে ভিড় ভেঙে দিচ্ছে, সেসব খবর ভিজুয়াল সহ ভাইরাল হয়ে যাচ্ছে মুহূর্তের মধ্যে। ওই সবংয়ের থাপ্পড়ের ঘটনাটা তো ব্যাকহ্যান্ড থাপ্পড় এখন বোধহয় প্রত্যেকের মোবাইলে গোটা বাংলা জুড়ে পৌঁছে গেছে। তার মানে দাঁড়াচ্ছে এই যে ত্রাতা হতে পারে একমাত্র কেন্দ্রীয় বাহিনী, যদি তারা প্রতিবারের মতো এবারও ওই ডিএম, এসডিও, বিডিও বাবাজিদের নির্দেশ মতো না কাজ করে নির্বাচন কমিশনের পুলিশ অবজারভারের নেতৃত্বে কাজ করে। অন্যথায় ঈশ্বরই জানেন এর পরিণতিটা কি। নমস্কার, ভালো থাকবেন। রাত্রি 10টায় আজকে আমি আমার ভোট বাংলা পডকাস্টের অতিথি রাসবিহারী কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্ত। স্বপনের সঙ্গে কথা বলা মানেই একটা ভিন্ন উচ্চতায় উঠে প্রশ্নকর্তাকে প্রশ্ন করতে হয়। আমি আজকে প্রায় 80-90 মিনিট তার সঙ্গে কথা বলেছি, এবং একদিনে এত বড় একটা এপিসোড আপনাদের উপর চাপিয়ে দিলে আপনারা বিরক্ত হতে পারেন, এই ভয়ে আমি এটাকে দুটো টুকরো করে দিয়েছি। আজ প্রথম পর্ব দেখুন, আগামীকাল দ্বিতীয় পর্ব। আমি চেষ্টা করছি যাতে এই পডকাস্টটা অন্তত 29 তারিখ পর্যন্ত প্রত্যহ চালিয়ে যেতে পারি। দেখা যাক কোথাকার জল কোথায় গড়ায়। ভালো থাকবেন, অবশ্যই দেখবেন কিন্তু রাত্রি 10টায়।